বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো পারফর্মিং আর্ট সেন্টার, আর ভিতরে দেখলেও মনে হচ্ছিল যেন এটা একটা ডান্স ক্লাস চলছে। কিন্তু আসলে এই ডান্স গ্রাহকদের খুশি করানোর জন্য জোর করে করানো হচ্ছিল, আর গ্রাহকরা এটা দেখেই ঠিক করত যে তারা কোন মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। বাবু যেমনটা বলবে তেমনটাই করবি, বুঝলি পূর্ণিমা? আর হ্যাঁ বাবু, আর ও যদি কোনো নখরা করে একটা কানের গোড়ায় দেবেন, আপনা আপনি লাইনে চলে আসবে। পূর্ণিমা, ভেতরে যা, ভেতরে যা পূর্ণিমা। যান বাবু। 14 বছরের পূর্ণিমা এমন একটি নৃত্যশালায় বন্দী ছিল যেখানে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানো হয়। কিন্তু পূর্ণিমা এরকম জায়গায় পৌঁছলো কি করে? একটা গরিব পরিবারের মেয়ে, যার থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন কেড়ে নিয়ে তাকে এই নরকে ঠেলে ফেলে দেওয়া হয়। জানো দিদি, ওদের মধ্যে অনেকেরই স্কুল যাওয়ার টাকা নেই। আচ্ছা, আমি যদি ওদের বাবা মার সাথে কথা বলি তাহলে কি ওরা মানবে? মনে হয় তো মেনে নেবে। কিরণের বাবা তো নিশ্চয়ই মানবে, ওরা তো খুব গরিব, তাই ওনার 4 মেয়ে। কিরণ ওদের বড় বোন, তো তাই ওর বোন পূর্ণিমা রোহিণী পূজার দেখাশোনা করে। ওদের বাবা মজুরের কাজ করে, আর ওদের মা তো ওদের ছেড়ে চলে গেছে। আর 2 বোনের দায়িত্ব ওদের ঘাড়ে চলে আসায় ওরাও স্কুল ছেড়ে দেয়। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। এদের মা তো একটা বাচ্চা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমার মুখ পুড়িয়েছে। রঘু, আমি শুনেছি যে কিরণ আর পূর্ণিমাকে স্কুল ছাড়তে হয়েছে। আর কি করতাম ম্যাডাম, আমাকে রোজ কাজ খুঁজতে হয়। সেই জন্যে আজ আমি এখানে থাকি, কাল শহরে, মাঝে মধ্যে বাইরেও থাকতে হয়। আর কাউকে না কাউকে তো বাচ্চাগুলোকে দেখাশোনা করতেই হবে। আমি তোমার অসুবিধাটা বুঝতে পারছি রঘু, কিন্তু লেখাপড়া করলে তো এদের ভবিষ্যৎটা তৈরি হতে পারে, জীবন বদলাতে পারে। আপনি কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। রঘু, আমি একজন সমাজসেবিকা, মেয়েদের হোস্টেল চালাই, ওদের থাকা খাওয়া বাকি সব প্রয়োজন মেটাই, ওদের পড়াশোনারও ব্যবস্থা করে দিই। একটা স্কুলের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমি চাই কিরণ আর পূর্ণিমাকে তুমি আমার সাথে যেতে দাও, তাহলে ওদের ভবিষ্যৎটা তৈরি হবে। রোহিণী আর পূজা তো এখন খুবই ছোট, আমাদের ওখানে 10-11 বছরের পর থেকেই ভর্তি নেওয়া হয়, কিন্তু আমি এদের দুজনকেও পরে নিয়ে যাব। সাথী, অর্চনা, পলক, এ হলো কিরণ আর পূর্ণিমা। এখন এরা দুজনও তোমাদের সাথে এই ঘরে থাকবে। দেখো, ওগুলো তোমাদের বেড।
দুজনেই তো টেস্টে ভালো পারফর্ম করেছে। স্যার কিরণ 5 অবধি আর পূর্ণিমা 4 অবধি ওদের গ্রামের সরকারি স্কুলে পড়েছে আর দুজনেই পড়াশোনায় ভালো। গুড, দুজনেই কাল থেকে স্কুলে আসুক। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরে কিরণ, পূর্ণিমা, তাড়াতাড়ি আয়। জানো তো, গত 3 মাসের মধ্যে এই মেয়ে দুটো খুব ভালো ইমপ্রুভ করেছে। দ্যাটস গ্রেট। এসব তোমারই পরিশ্রমের ফল ফাজিয়া। আমার একটা স্বপ্ন আছে, আমি নিজের একটা স্কুল খুলতে চাই। এটা খুব ভালো হবে। তুমি গরিব অসহায় বাচ্চাদের থাকার ব্যবস্থা আর ওদের জন্য ভালো এডুকেশনের কথা ভেবেছিলে, সেটা তুমি করে দিয়েছো। আর একদিন না একদিন তুমি তোমার নিজের স্কুল নিশ্চয়ই খুলবে, অ্যান্ড আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। দেখো, এরা সবাই জীবনে কিছু করে দেখাবে। ও আমার মেয়ে, আমাকে দেখা করতে বাধা দিতে পারেন না। দেখুন দাদা, আমি এখন আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। ফাজিয়া ম্যাডাম চলে এলে তারপর আপনি ভেতরে চলে আসবেন। উনি কখন আসবেন? এই তো আধ ঘন্টার মধ্যে চলে আসবেন। নমস্কার ম্যাডাম। আরে রঘু, কেমন আছো? এটা কি হয়েছে? আগে কাজ করতে গিয়ে পড়ে গেছিলাম। বলো কি দরকার? আমি কিরণ আর পূর্ণিমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ম্যাডাম, আর আমার দ্বারা হবে না। আমি ভেবেছিলাম কাজ করতে করতে বাচ্চাদের কোনো মতে সামলে নেব, কিন্তু এটা কিছুতেই হচ্ছে না। রঘু, কিরণ আর পূর্ণিমা দুজনেই পড়াশোনায় ভালো। ওরা এত ভালো যে জীবনে নিশ্চয়ই কিছু করে দেখাবে। আর কটা দিন অপেক্ষা করো, তারপর রোহিণী আর পূজাকেও আমি নিয়ে আসবো। না ম্যাডাম, আমি আর ওদের এখানে রাখতে পারবো না। যদি রাখতেই হয় তো রোহিণী আর পূর্ণিমাকে এখানে রেখে দিন, কিন্তু কিরণকে আমার সাথেই যেতে হবে। ওকে পূজার দেখাশোনা করতে হবে। আমার কাজের কোনো ভরসা নেই, আমাকে রোজ নতুন কাজ খুঁজতে হয়। পড়াশোনার প্রথম বছরটা কাটতে না কাটতেই পূর্ণিমা দিদি কিরণকে হস্টেল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন পূর্ণিমা আর রোহিণী হস্টেলে থেকে স্কুলে পড়াশোনা করছিল। দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল। এইভাবেই 2 বছর কেটে যায়। বাই বাই। কিরণের ফোন এসেছিল, ও বলল যে ও তোমাদের নিতে আসছে। আরে কিরণ দিদি, কিরণ, কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি। আরে অনেক বদলে গেছিস তুই। কিরণ, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি। আর জানিস, তুই যাওয়ার পর এরা খুব দুষ্টু হয়েছে। হোস্টেলের সব মেয়েদের খুব জ্বালায়।
কারা? দিদি, ওই যে সামনে বসে আছে না, ও ঘনশ্যাম মামা, আর যিনি পেছনে উনি নারায়ণ মামা। কিরণ, সত্যি করে বল, এই মামা কে? কোথা থেকে এসেছে, তাও আবার গাড়ি নিয়ে? দিদি, আগের বছরই আমার এদের সাথে আলাপ হয়েছে। আর তোর মা? আমি জানি না উনি কোথায়। আমার ওনার নাম্বার চাই। কিরণ, তুমি পূর্ণিমা আর রোহিণীর দিদি, তুমি ওদের নিয়ে যেতেই পারো, কিন্তু আমার মামার নাম্বার চাই, বলো। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, 11ই জুন স্কুল খুলে যাবে। 10 তারিখ রাতের মধ্যে ওরা যেন হোস্টেলে চলে আসে। হ্যাঁ দিদি, ওরা চলে আসবে। হ্যাঁ, মামার নাম্বারটা দাও। হ্যাঁ, আমি নিয়ে আসছি। কোনো প্রমাণ ছাড়া তুমি কারোর ওপর এরকম সন্দেহ করতে পারো না। তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে কিরণ পাল্টে গেছে। ও ভীষণ সেজে গুজে ছিল, ওকে বয়সের থেকে বড় লাগছিল। তারপর হঠাৎ করে ওর মামা এলো, তাও আবার গাড়ি নিয়ে। দেখো, আমি ওদের বাড়িটা দেখেছি, ওরা খুব গরিব। হতে পারে ওর মামা হঠাৎ কোনো জায়গা থেকে টাকা পেয়েছে আর এখন ওদের সাহায্য করতে চাইছে। তা কিন্তু মনে হলো না। আমার তো রোহিণী আর পূর্ণিমার জন্য খুব চিন্তা হচ্ছে। কিরণের পরিবর্তনটা আমাকে বেশ ভাবাচ্ছে। কিচ্ছু হবে না, জুন পর্যন্ত ওয়েট করো, স্কুল খুলবে, বাচ্চারা চলে আসবে। চিন্তা করো না, খেয়ে নাও। আরে তুই জানিস আমি সব বই পড়ে ফেলেছি। আমার তো ছুটিতে খুব মজা হয়েছে। এই মুটকি, তুই ছুটিতে কিছু খাসনি নাকি? কেমন আছো তোমরা? আরে দিদি, দিদি আরে ছুটি কেমন কাটলো? খুব ভালো। আরে মাসি, ওই ব্যাগটা নেহার, ওটা রুম নাম্বার 2 এ রেখে দাও। হ্যাঁ, ভালো আছে দিদি? ভালো আছি। The number you have called is currently switched off. Please try again later. The number you have called is currently switched off. হ্যালো। ঘনশ্যাম বাবু বলছেন? হ্যাঁ বলছি। ঘনশ্যাম বাবু, আমি ফাজিয়া পারভিন। রানীপুরের গার্লস হোস্টেলে আপনি কিরণের সাথে এসেছিলেন রোহিণী আর পূর্ণিমাকে নিতে, তখন আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ঘনশ্যাম বাবু, রোহিণী আর পূর্ণিমা ফেরেনি, আর কিরণের নাম্বারেও পাচ্ছি না। আচ্ছা, জানি না, আপনি ওদের বাড়িতে গিয়ে দেখুন। কিন্তু কিরণ তো বলেছিল আপনি ওদের দেখাশোনা করেন। হ্যাঁ ম্যাডাম, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো আর ওদের 24 ঘন্টা খেয়াল রাখি না। কিন্তু আমি ওই রঘুর ঘর তো 3 মাস ধরে বন্ধ পড়ে রয়েছে। আর সবাই গেল কোথায়? রঘু, ওর মেয়েরা, কিরণ, পূর্ণিমা, রোহিণী, পূজা। এখানে কোনো গন্ডগোল হয়েছিল ম্যাডাম, রঘুকে পুলিশ ধরে নিয়ে গেছিল। কেন? কোনো উল্টোপাল্টা কাজ হয়তো করেছিল, তখন থেকে ওই মেয়েরা ওর মায়ের কাছেই থাকে। কিন্তু ওদের মা তো অনেক আগেই ওদের ছেড়ে চলে গিয়েছিল। দেখুন ম্যাডাম, আর কিছু আমি বলতে পারবো না। ঠিক আছে, চলি। রঘু? হ্যাঁ, রঘু দিনমজুরের কাজ করে।
ওর 4টে মেয়ে আছে, কিরণ, পূর্ণিমা, রোহিণী, পূজা। না ম্যাডাম, এরকম কোনো রঘুকে তো আমরা হেফাজতে নিইনি। কিন্তু আমাকে রঘুর পরিচিতরা তাই বলল। হতে পারে ম্যাডাম ওকে অন্য কোনো থানা থেকে ধরেছে, আমাদের এখানে তো নয়। হ্যালো। ঘনশ্যামবাবু, আমি ফাজিয়া। সরি, আমি আপনাকে আবার ডিস্টার্ব করলাম। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে তো কেউ নেই। হ্যাঁ, হয়তো মেয়েরা ওর মায়ের কাছে গেছে, উনি হয়তো ওদেরকে নিয়ে গেছেন। ওদের মায়ের কোনো নাম্বার পাওয়া যাবে? অ্যাকচুয়ালি পূর্ণিমা আর রোহিণীর স্কুল খুলে গেছে, ওদের ওখানে জয়েন করতে হবে। এক মিনিট, আমি ওদের মা মালার নাম্বার আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ ঘনশ্যামবাবু। হ্যালো। হ্যালো, মালাদি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? মালাদি, আমি রানীপুর থেকে ফাজিয়া পারভিন বলছি। আমি পূর্ণিমা আর রোহিণীর জন্য ফোন করেছি। ওরা কি আপনার কাছে? হ্যাঁ আমার কাছে আছে। কেন, কি ব্যাপার? মালাদি, আপনি হয়তো জেনে থাকবেন যে ওরা দুজন গত 2 বছর ধরে রানীপুরে আমার হোস্টেলে থেকে পড়াশোনা করে। এবছর ছুটিতে কিরণ ওদের এই বলে নিয়ে যায় যে স্কুল খুললেই ওরা ফিরে আসবে, কিন্তু স্কুল খুলে গেছে, ওরা ফেরেনি। না মানে ওরা আর পড়াশোনা করতে চাইছে না, তাই আর কি। এটা কি করে হবে? ওরা দুজন তো পড়াশোনায় খুব ভালো, ওরা এখানে খুব ভালো পড়াশোনা করছে। আমি তো ওদের মা, আমি ওদের খুব ভালো করে চিনি। কথাটা তা নয় মালাদি, কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার। আমি বললাম না ওরা আর পড়াশোনা করবে না, ওরা আমার মেয়ে, ওদের ভালো মন্দটা আমি জানি। মালাদি, হঠাৎ করে কি হলো? আপনি ওদের ভবিষ্যতে চিন্তা করেন না? নিজের মেয়েদের খেয়াল কিভাবে রাখতে হবে সেটা আপনার কাছ থেকে শিখবো না। ঠিক আছে মালাদি, যা আপনার ইচ্ছে। আপনার বাচ্চা আপনিই বেশি ভালো বুঝবেন। মালাদি, তবু আমার আপনার কাছে রিকোয়েস্ট, ওদের কাছাকাছি যে কোনো স্কুলে ভর্তি করে দিন, ওদের পড়াটা বন্ধ করবেন না। আচ্ছা, এখন আপনি কোথায় আছেন? আমি খেরাম গ্রামে আছি, আমি আপনার কথাটা মাথায় রাখবো। শুনে ভালো লাগলো। আপনার হয়তো ওদের স্কুল লিভিং সার্টিফিকেটের দরকার হবে, আপনি বললে আমি পাঠিয়ে দেব। না না, রেখে দিন, আমি নিজেই নিয়ে নেব। ওদের স্কুলের নাম আচার্য বিদ্যা ভবন, এই রানীপুরেই। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, এটা আমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। যতটা তুমি করতে পারতে সেটুকু তুমি করেছো ফাজিয়া, এর বেশি তুমি কি করবে বলো? এত বিচলিত হয়েও না, আর এত ভেবো না। কি করে ভাববো না বলো? আমার মন বলছে কোনো গোলমাল আছে। আমি বুঝতে পারছি ওদের জন্য তোমার চিন্তা হচ্ছে, কিন্তু তুমি শুধুমাত্র একজন সোশ্যাল ওয়ার্কার, ওই বাচ্চাদের তুমি প্যারেন্টসও নও আর গার্জিয়ানও নও, তাই বলছি এত ভেবো না। আই এম সরি স্যার, আমি চিন্তায় ছিলাম তাই আপনাকে বলা হয়নি। পূর্ণিমা আর রোহিণী আর স্কুলে আসবে না, ওদের মা চায় না ওরা ফিরে আসুক। দ্যাটস ফাইন, কিন্তু আপনি তো অফিসে ফোন করে বলেছিলেন যে ওদের স্কুল লিভিং সার্টিফিকেটটা নেবার জন্যে ওদের মা আসবে। হ্যাঁ স্যার। কিন্তু ওদের মায়ের কোনো ফোনও আসেনি আর ওনারা সার্টিফিকেট কালেক্টও করেননি। আমি ভাবলাম আপনাকে ইনফর্ম করে দিই। এর মানে হলো যে ওরা ওদের গ্রামের কোনো স্কুলে এখনো পর্যন্ত কোনো অ্যাডমিশন নেয়নি। আসলে পূর্ণিমার ব্যাপারে আমি খুব কনসার্ন ছিলাম, কারণ ওই মেয়েটি পড়াশোনাতে খুব ভালো ছিল। আমি জানি স্যার, কিন্তু আমি আর কি করতে পারি যখন বাবা মাই চায় না যে বাচ্চাদের ভালো শিক্ষা, ভালো ভবিষ্যৎ দিতে। আমার তো তখনও খারাপ লেগেছিল যখন কিরণকে স্কুল ছাড়ানো হয়, আর এখন রোহিণী আর পূর্ণিমারও সেই একই দশা। আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত।
হ্যালো, মালাদি, আমি রানীপুর থেকে ফজিয়া বলছি। এখন কি চাই আপনার? মালাদি, আপনি পূর্ণিমা আর রোহিণীর আচার্য বিদ্যাভবন থেকে স্কুল লিভিং সার্টিফিকেট এখনো নেননি। আপনি ওদের অন্য কোনো স্কুলে ভর্তি করেছেন তো? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি ওরা আমার মেয়ে, আপনি ওদের চিন্তা করা ছেড়ে দিন। মালাদি, আপনি এভাবে ওদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একটা ভালো ভবিষ্যতের ওদের অধিকার আছে। ওদের মা আমি না আপনি। আপনি কেন নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছেন না? মালাদি প্লিজ, আপনি রাগ করবেন না। আমি রোহিণী আর পূর্ণিমার ভালো চাই। আমি কি একবার পূর্ণিমার সাথে কথা বলতে পারি? না, কোনো দরকার নেই। ওদের ভালো মন্দ বোঝার জন্য আমি এখানে আছি। আর দ্বিতীয়বার যদি আপনি আমাকে ফোন করেছেন, আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। আর আমি ওনাদের জানাবো যে আপনি আমার মেয়েদের মাথা খাচ্ছেন। আমি কি একবার পূর্ণিমার সাথে কথা বলতে পারি? না, কোনো দরকার নেই। ওদের ভালো মন্দ বোঝার জন্য আমি এখানে আছি। আর দ্বিতীয়বার যদি আপনি আমাকে ফোন করেছেন, আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। আর আমি ওনাদের জানাবো যে আপনি আমার মেয়েদের মাথা খাচ্ছেন। একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে ফৌজিয়া পারভিন শুধুমাত্র এটুকুই করতে পারতেন। তিনি পূর্ণিমাকে পাঠিয়ে দেওয়ার জন্য তার মায়ের উপর আর কোনোভাবেই চাপ দিতে পারতেন না। আর না তিনি বাচ্চাদের গ্রামের কোনো স্কুলে ভর্তি করবার জন্য জবরদস্তিও করতে পারতেন। কিন্তু ফৌজিয়া এগুলো নিয়ে চিন্তিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন। ওনার মনে কিছু ভয় ছিল, আর সেই ভয়টা সত্যি হয়ে গেল যখন 1 মাস পর পূর্ণিমার ফোন আসলো। হ্যালো। হ্যালো ফজিয়া দিদি। হ্যাঁ, কে বলছো? দিদি, আমি পূর্ণিমা বলছি। আরে পূর্ণিমা, কেমন আছিস তুই? দিদি, আমি ঠিক নেই দিদি, প্লিজ আমাকে সাহায্য করো। পূর্ণিমা, কি হয়েছে? কোথায় আছিস তুই এখন? দিদি, আমি এখন কিশোরের রঙ্গোলি নাট্যগৃহে আছি। দিদি, এরা আমায় জোর করে এখানে আটকে রেখেছে। খুব খারাপ খারাপ কাজ করায় দিদি। পূর্ণিমা, কাঁদিস না। দেখ, কিন্তু তুই ওখানে গেলি কি করে? আমি তো ভেবেছিলাম তুই তোর মায়ের কাছে। তাড়াতাড়ি কর, সবিতা ম্যাডাম এক্ষুনি চলে আসবে। আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি ফোন দে। হ্যালো, হ্যালো পূর্ণিমা। দিদি, আমি তোমায় পরে ফোন করব। আমি জানি না ও কার নাম্বার থেকে ফোন করেছিল, আর এখন তো কেউ ফোনও ধরছে না। কেশর, আরলার পাশে একটা ছোট্ট গ্রাম। শোনো, আমি কি ওর মায়ের সাথে কথা বলে দেখবো? জানি না ফাজিয়া, ওর মাই হয়তো ওখানে পাঠিয়েছে ওকে। আর আমরা এখনো এটা জানতে পারিনি যে ও ওখানে পৌঁছলে কি করে। আর আমি নেটে দেখছি রঙ্গোলি নাট্যগৃহের কোনো খোঁজই পেলাম না। দেখো, আমার খুব চিন্তা হচ্ছে। ও খুব কাঁদছিল আর বলছিল যে ওখানে খুব ভুলভাল কাজ করানো হয়। একবার ভাবো তুমি, ও 14 বছরের একটা বাচ্চা। ফাজিয়া, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা এখনো পর্যন্ত জানি না পুরো ব্যাপারটা কি। ওই নাম্বারটাই, পূর্ণিমা। ধরো। হ্যালো, পূর্ণিমা বলছি দিদি। পূর্ণিমা, এটা কার নাম্বার? দিদি, এখানে একটা সিকিউরিটি গার্ড আছে, ওকে আমি আমার সব কথা বলেছি। উনি খুব ভালো লোক, উনিই আমাকে ফোন দিয়েছে কথা বলার জন্য। কিন্তু পূর্ণিমা, তুই ওখানে গেলি কি করে? কিন্তু গ্রামের লোকেরা যে বললো তোরা তোদের মায়ের কাছে আছিস। তোর মাকে ফোন করাতে উনি এড়িয়ে গেলেন। আর কিরণ কোথায়? আমি জানি না কিরণ দিদি কোথায় আছে। আমাকে তোমার মা এখানে বিক্রি করে দিয়েছে। এখানে কাস্টমারের সামনে না চায়, আর যে কাস্টমারের আমাকে পছন্দ হয়ে যায় তার সঙ্গে খারাপ কাজ করতে বলে। দিদি, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ। দেখ, তুই কাঁদিস না। আমি কিছু একটা করছি। সবার আগে তো আমাকে তোর ঠিকানা খুঁজতে হবে, তবে আমি তোকে সাহায্য করতে পারবো। দিদি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ। শুনছো, আমাকে ওকে সাহায্য করতে হবে। ওকে যে করে হোক ওই পাঁক থেকে বের করতে হবে। ও বললো যে ওর মাই নাকি ওকে ওখানে বিক্রি করেছে। ফাজিয়া, আমাদের খুব সাবধানে চলতে হবে। পূর্ণিমার কথা শুনে মনে হচ্ছে যে এটা কোনো প্রস্টিটিউশন র্যাকেট। কিন্তু ও তো একটা বাচ্চা, মাত্র 14 বছরের। ফাজিয়া, ওকে ওর মা বেঁচে দিয়েছে। আর এটা যখন কোনো ডান্স একাডেমির নামে চলছে, এর মানে ওরা খুব পাওয়ারফুল লোক। আমাদের গজানন্দ বাবুর সাথে কথা বলতে হবে, উনিই আমাদের ঠিকমতো গাইড করতে পারবেন।
ওসব ঠিক আছে, আমি দেখে নেব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও রঙ্গোলি নাট্যগৃহতে আছে, তাই তো? ও ওখানে বন্দি। মনে হয় ওর মাই ওকে বিক্রি করেছে। দেখুন, আপনি যা বলছেন সেটা সত্যিও হতে পারে। আমি ওই এরিয়ার সমস্ত ডিটেলস বার করিয়েছি। যদি এটা সত্যি হয় তাহলে আমাদের ওই মেয়েটাকে বাঁচাতে হবে। ওদের মাথার উপর অনেক বড় হাত আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। গজানন্দ বাবু, আমরা কি করে ওই বাচ্চাটাকে ওখান থেকে বের করে আনতে পারবো? আমরা কি ওই সরিতা ম্যাডামের সাথে কথা বলতে পারি না? না, ওখানে পুলিশকে রেড করতে হবে। সত্যি বলতে কি, এসব ধান্দায় ওপরতলার সাপোর্ট ছাড়া হয় না। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। তাহলে কি করব গজানন্দ বাবু? পূর্ণিমা খুব ভালো মেয়ে, ওর পুরো ফিউচার পড়ে আছে। হঠাৎ করে ওর মা বাবার কাছ থেকে নিয়ে এলো। ওর বাবার কোনো খোঁজ খবর নেই, ওর দিদিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ও কোনো রকমে ফোন করে আমাকে ওর অবস্থা জানিয়েছে। আমি মুম্বাইয়ের কিছু বড় অফিসারদের চিনি, আমি তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। আমার সাজেশন যে আপনি ওদের সঙ্গে দেখা করুন, ওরা নিশ্চয়ই আপনাকে কোনো সাহায্য করবে। গজানন্দ বাবু, আপনি চাইলে সব হবে। দেখুন, আমারও কিছু অসুবিধা আছে। হতে পারে আপনি যে মেয়েটার কথা বলছেন সে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু অনেক মেয়েই আছে যারা স্বইচ্ছা এই কাজ করে। আর এসব একটা কালচারাল সেন্টারের মতো চলে, সরাসরিকে কিছুই করা যাবে না, অন্য উপায় খুঁজতে হবে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে দেখছি, আর কাল আপনাদের বলে দেবো। আর আপনারা ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করে নেবেন। আমার লাস্ট পরশু ওর সাথে কথা হয়। আমরা এবার কোনো লোকাল পুলিশের হেল্প নেব না। এরপর আমি আপনাকে একজন সিআইডি অফিসারের সাথে আলাপ করিয়ে দেবো। হ্যালো শামশের বাবু, আমি মিহির বলছি। নমস্কার মিহির বাবু, বলুন। শামশের বাবু, একটা বাচ্চা মেয়ের কেস, যাকে কিড স্যারে আটকে রাখা হয়েছে। এটা তো আরলার বাইরের এলাকা। বিষয়টা সেন্সিটিভ, মেয়েটাকে বাঁচাতে হবে। রানীপুরের একজন সোশ্যাল ওয়ার্কার পারভিন এই কেসটাকে নিয়ে এসেছেন, ওনাকে আপনার কাছে পাঠাচ্ছি। ও শিওর। আপনি শামসের মোহাম্মদের সাথে দেখা করুন, উনি সিআইডি ব্রাঞ্চের এপিআই। উনি এবার কেসটাকে দেখবেন। দেখুন, আমি রঙ্গোলি নাট্যগৃহের ব্যাপারে খোঁজ নিয়েছি। স্যার, আমি যে মেয়েটার কথা বলছি তার নাম পূর্ণিমা, আর ওর বয়স 14। দেখুন ম্যাডাম, আমাকে আমার টিমের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে, তারপরে আমি রেড প্ল্যান করব। এটা আপনি কবে করবেন স্যার? কারণ বাচ্চাটার অবস্থা খুব খারাপ। আপনি চিন্তা করবেন না, আমরা খুব দ্রুত কাজ করছি। শামশের বাবু, আমি ফৌজিয়া পারভিন। ইয়েস ম্যাডাম। শামশের বাবু, আপনার সাথে দেখা করেছি 2 দিন হয়ে গেল, কিন্তু আপনি এখনো পর্যন্ত রেড করেননি। দেখুন, আমাদের টিম বিষয়টা নিয়ে পর্যালোচনা করছে, আর রেড করার জন্য নির্দিষ্ট সময় আছে, আমরা তারই অপেক্ষা করছি। স্যার, আপনি বুঝতে পারছেন না, ওখানে ওই মেয়েটার এক একটা দিন খুব কষ্টে কাটছে। দেখুন ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওনাদের কোনোভাবে জানতে দেওয়া চলবে না। স্যার, যা করার তাড়াতাড়ি করুন, ও কষ্টে আছে আর আমাদের ওকে বাঁচাতে হবে। ডোন্ট ওয়ারি, আমরা দ্রুত কাজ করছি।
ফাজিয়া, যা আমরা করতে পারতাম সেটা তো আমরা করেছি। এতে কি হচ্ছে? কিছুই না। পূর্ণিমা তো এখনো ওখানেই আটকে আছে। ফাজিয়া, আমরা ভেতরে ঢুকে ওকে বাঁচাতে পারবো না। আমাদের সঠিক আর অফিসিয়াল পদ্ধতিতেই এগোতে হবে। কিন্তু ওর অবস্থাটা বোঝো, 4 দিন হয়ে গেল। পূর্ণিমা সেই নাম্বারটা থেকে ফোন। হ্যালো, দিদি প্লিজ আমাকে বাঁচাও, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পূর্ণিমা পূর্ণিমা আমি চেষ্টা করছি। দিদি প্লিজ যাও করে আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। দেখো আমি চেষ্টা করছি, শুধু একটু সময় লাগছে। রোজ রোজ নতুন লোক এসে খুব খারাপ কাজ করায়, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। শোন, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি তোকে ওখান থেকে আনবো, খুব তাড়াতাড়ি। দেখ, তুই যাদের সঙ্গে কথা বলছিস তাদেরকে বল যা করা তাড়াতাড়ি করতে। আমি কিন্তু তোকে আর বেশি সাহায্য করতে পারবো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমি তো সমস্যায় পড়বই, তুইও আমার থেকে বেশি সমস্যায় পড়ে যাবি, বুঝেছিস? খুব কষ্টে আছে ও, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি আর এভাবে ওদের অপেক্ষা করতে পারবো না, যারা এখনো শুধু ভেবেই চলেছে। আমাকেই কিছু করতে হবে। 14 বছরের পূর্ণিমাকে ওই খাঁচার থেকে বার করে আনার পুরো দায়িত্ব একজন সমাজসেবিকা ফৌজিয়া পারভিনের কাঁধে চলে এসেছিল। ফৌজিয়া কি পূর্ণিমাকে ওদের খপ্পর থেকে বাঁচাতে পারবেন? পারফর্মিং আর্ট সেন্টারের মুখোশের আড়ালে চলা দেহ ব্যবসার চোরাবালিতে ফেঁসে থাকা পূর্ণিমা আর তার মতো আরো অনেক মেয়ে। এটা এমন একটা জায়গা ছিল যেখানে বেশিরভাগ নাবালিকা মেয়েদের জোর করে গ্রাহকদের খুশি করার জন্য ঠেলে দেওয়া হতো। এরকম একটা জায়গায় এরকম ব্যবসা কি গ্রাহকদের সম্মতি বা সাহায্য ছাড়া কখনো সফল হতে পারে? এখানে যারা যায় তাদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা অন্যায় কাজ দেখেও এড়িয়ে যায় আর বাস্তবটার থেকে মুখ ঘুরিয়ে রাখে। ওখানকার মেয়েদের সত্যিটা জানা সত্ত্বেও, তাদের কষ্টটা বুঝতে পারা সত্ত্বেও চুপ করে থাকে। পরের পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। জয় হিন্দ। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি পূর্ণিমার সেই কয়েদ থেকে পালানোর চেষ্টা আর ফৌজিয়ার তাকে সাহায্য করার পরিণতির সেই কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। রঙ্গোলি নাট্যগৃহে 14 বছরের পূর্ণিমাকে আটকে রাখা হয়েছিল আর তার ইচ্ছার বিরুদ্ধে গ্রাহকদের খুশি করার জন্য বাধ্য করা হচ্ছিল। রঙ্গোলি নাট্যগৃহ বাইরে থেকে দেখে তো পারফর্মিং আর্ট সেন্টার বলেই মনে হতো, কিন্তু তার আড়ালে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছিল। পূর্ণিমা এখানে এলো কি করে? 3 বছর আগে 2010-এ শ্রীরামপুরের এক গরিব পরিবারের মেয়ে পূর্ণিমাকে ফৌজিয়া পারভিন রালিপুরের হস্টেলে তাকে নিয়ে আসে। ফৌজিয়া একজন সমাজসেবিকা ছিলেন। তিনি গরিব বাচ্চাদের ভালো পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। ফৌজিয়াকে তারই হস্টেলের একটি মেয়ে পূর্ণিমার কথা বলেছিল। পূর্ণিমার আরো 3 বোন ছিল, তার দিদি কিরণ আর ছোট 2 বোন রোহিণী এবং পূজা। পূর্ণিমার বাবা একজন দিনমজুর ছিলেন আর তাদের মা অন্য কারোর সঙ্গে অনেক দূরে থাকত। ফৌজিয়া রঘুকে বলে যাতে পূর্ণিমা আর কিরণ ওদের হস্টেলে সব রকম সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা সে করবে। রঘু রাজি হয়ে যায়, দুজনকে ফৌজিয়ার সঙ্গে পাঠিয়ে দেয়। 2 বোন ভালো পড়াশোনা করতে থাকে, কিন্তু কয়েক মাস পরেই 2011-তে রঘু ফিরে আসে আর ফৌজিয়াকে বলে ও কিরণকে বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ রোহিণী আর পূজার দেখাশোনা করার জন্য ওর কাজের ক্ষতি হচ্ছে। ফৌজিয়া কিরণকে না নিয়ে যাবার জন্য অনেক বোঝায়, কিন্তু রঘু রাজি হয় না। কিরণ রঘুর সঙ্গে ফিরে যায়, কিন্তু পূর্ণিমা আর রোহিণী ওখানে থেকে যায়। পূর্ণিমা আর রোহিণী মন দিয়ে লেখাপড়া শিখতে থাকে। 2 বছর কেটে যায়। 2013-র এপ্রিল মাসে ছুটি পড়লে কিরণ পূর্ণিমা আর রোহিণীকে নিতে আসে। কিরণ যেন কেমন বদলে গিয়েছিল। ও ঘনশ্যাম নামে একজন লোকের গাড়িতে এসেছিল, যাকে মামা বলে পরিচয় দেয় কিরণ। ফৌজিয়া কিরণকে দেখে চিন্তায় পড়ে যায়। ওর মনে হয় কিরণ সত্যি কথা বলছে না, কিন্তু কিরণের সঙ্গে পূর্ণিমা আর পূজাকে পাঠিয়ে দিতে বাধ্য হয়। 2013-র জুন মাসে যখন স্কুলের ছুটি শেষ হয়ে গেল, পূর্ণিমা আর পূজা ফিরে এলো না, তখন ফৌজিয়া চিন্তায় পড়ে যায়। ফৌজিয়া কিরণকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ পায়। তখন ফৌজিয়া ঘনশ্যাম, যাকে কিরণ মামা বলে পরিচয় দিয়েছিল, তাকে ফোন করে, কিন্তু সেখানেও তাদের কোনো খবর পাওয়া যায়নি। তারপর ফৌজিয়া পূর্ণিমাদের বাড়িতে গিয়ে দেখে সেখানে তালা লাগানো। গ্রামের লোকেরা খবর দেয় রঘু জেলে আছে, আর কিরণ, পূর্ণিমা, রোহিণী এবং পূজা সব বোনেরাই তাদের মায়ের কাছে চলে গেছে। ফৌজিয়া উদ্বিগ্ন হয়ে শ্রীরামপুরের স্থানীয় থানায় যায়, কিন্তু সেখানেও রঘুর কোনো খবর ছিল না। ফৌজিয়ার সন্দেহ এবার
দৃঢ় হতে থাকে। সে নিশ্চিত হয় যে ব্যাপারটায় কিছু গন্ডগোল আছে। সে আবারও ঘনশ্যামকে ফোন করে পূর্ণিমার মা মালার নাম্বার জোগাড় করে। মালার সঙ্গে ফোনে কথা হলে মালা বলে যে সে খেরাম গ্রামে থাকে। ফৌজিয়া যখন পূর্ণিমা আর রোহিণীর কথা জানতে চায় তখন মালা বলে যে সে তাদের মা আর তাদের সেই দেখাশোনা করবে। দুই মেয়ে কখনোই আর পড়াশোনার জন্য ফিরবে না। মালার কথায় ফৌজিয়া খুবই নিরাশ হয়ে পড়ে। ফৌজিয়া তার স্বামী সৈফকে বলে যে এত চেষ্টার পরেও মেয়েগুলোকে আর হয়তো পড়াশোনা করানো যাবে না। 2013 সেপ্টেম্বরে স্কুল থেকে ফৌজিয়া খবর পায় যে মালা পূর্ণিমা রোহিণীর স্কুল লিভিং সার্টিফিকেট নেয়নি, যদিও মালা ফৌজিয়াকে বলেছিল যে সে সেটা নিয়ে গেছে। ফৌজিয়া আবার মালাকে ফোন করে আর মেয়েদের পড়াশোনা চালু রাখতে অনুরোধ করে, কিন্তু মালা তাকে খুব কড়া ভাষায় জবাব দেয় যে ফৌজিয়া যেন তার পারিবারিক বিষয়ে মাথা না ঘামায়। ফৌজিয়া ছেড়ে দেয়, কিন্তু 1 মাস বাদে পূর্ণিমা ফৌজিয়াকে ফোন করে। সে বলে যে কিৎসারের রঙ্গোলি নাট্যগৃহ নামে এক জায়গায় তাকে আটকে রাখা হয়েছে, যেখানে তাকে গ্রাহকদের মনোরঞ্জন করতে বাধ্য করা হয়। ফৌজিয়ার পায়ের তলার মাটি সরে যায়। ফৌজিয়া তার স্বামীর সঙ্গে স্থানীয় পলিটিশিয়ান গজানন্দ শাস্ত্রীর সঙ্গে দেখা করে। তিনি তাকে মুম্বাইয়ের একজন বড় সরকারি আধিকারিকের কাছে পাঠান। ওই আধিকারিক তখন আরলাতে পোস্টেড ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের এপিআই শামসের মোহাম্মদের সঙ্গে দেখা করতে বলেন। শামসের কথা দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণিমাকে সে উদ্ধার করবে, কিন্তু সময় চলে যেতে থাকে। পূর্ণিমা বারবার ফৌজিয়াকে ফোন করে তাকে বাঁচাবার জন্য আর্জি জানাতে থাকে, আর ওদিকে ফৌজিয়া ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ঢিলেমিতে অস্থির হয়ে ওঠে। এর মধ্যে পূর্ণিমার আবার ফোন আসে। পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। তারপর হ্যালো দিদি প্লিজ আমাকে বাঁচাও, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পূর্ণিমা আমি চেষ্টা করছি। দিদি প্লিজ যাও করে আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। দেখো আমি চেষ্টা করছি, শুধু একটু সময় লাগছে। রোজ রোজ নতুন লোক এসে খুব খারাপ কাজ করায়, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। শোন, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি তোকে ওখান থেকে আনবো, খুব তাড়াতাড়ি। দেখ, তুই যাদের সঙ্গে কথা বলছিস তাদেরকে বল যা করা তাড়াতাড়ি করতে। আমি কিন্তু তোকে আর বেশি সাহায্য করতে পারবো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমি তো সমস্যায় পড়বই, তুইও আমার থেকে বেশি সমস্যায় পড়ে যাবি, বুঝেছিস? খুব কষ্টে আছে ও, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি আর এভাবে ওদের অপেক্ষা করতে পারবো না, যারা এখনো শুধু ভেবেই চলেছে। আমাকেই কিছু করতে হবে। হ্যালো মুকেশ, হ্যাঁ আমি ফৌজিয়া পারভিন বলছি। হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি, বলুন। থ্যাংক ইউ মুকেশ, তুমি পূর্ণিমাকে অনেক সাহায্য করছো। তুমি ওকে আরেকটু সাহায্য করতে পারবে? দেখুন ম্যাডাম, এতদিন যা আমি হেল্প করেছি সেটাই অনেক, আমি এর থেকে বেশি আর কিচ্ছু করতে পারবো না। মুকেশ, পূর্ণিমাকে সাহায্য করার জন্য আমি অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও কিছু হয়নি। তাই ওকে বাঁচানোর জন্য আমাকেই কিছু করতে হবে, আর সেই জন্য আমার তোমার সাহায্য দরকার। আমি আপনাকে বললাম না, আমি এর থেকে বেশি কিচ্ছু করতে পারবো না। আমি শুধু এখানকার একটা সিকিউরিটি গার্ড, আপনি কেন বুঝছেন না? মুকেশ প্লিজ, যেভাবে হোক ওকে বাইরে বেরোতে সাহায্য করো। দেখুন ম্যাডাম, আপনাকে আমি বললাম না যে আমি... তোমার এই সাহায্য তখনই কাজে আসবে যখন ও ওখান থেকে বেরোতে পারবে। শুধু একবার ওকে বাইরে বেরোতে সাহায্য করো, তারপর আমি সামলে নেব। প্লিজ মুকেশ। আচ্ছা, আপনি কি চাইছেন, কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে মুকেশ, তুই এবার যা, সকালে ঠিক সময় চলে আসিস। আরে ভাই শোন না, কালকে আমার ছুটির দরকার ছিল ভাই, একটা খুব দরকারি কাজ পড়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আমি নাইট শিফটটাও করে নিই, তুই সকালে এসে আমার ডিউটি করে নিস। ডাবল শিফট করবি? করতেই হবে ভাই, খুব দরকারি কাজ পড়ে গেছে বাড়িতে। তো আগেই বলে দিতে পারতিস, আমি আসতাম না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। পূর্ণিমা, 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 এনে তাড়াতাড়ি ফাজিয়ার সঙ্গে কথা বলে নে। হ্যালো,
হ্যালো দিদি। পূর্ণিমা, আমার মুকেশের সাথে কথা হয়েছে। ওর সকাল অবধি ডিউটি আছে। তুই সকাল সকাল সবাই ওঠার আগে চুপচাপ ওখান থেকে বেরিয়ে যা আর আরলা স্টেশনে পৌঁছো। দিদি, আমি এটা করতে পারবো না। যদি ধরা পড়ে যাই তাহলে এরা খুব মারবে। শোন, আমি ভেতরে ঢুকে তোকে বের করতে পারবো না। আমার কথাটা বোঝার একটু চেষ্টা কর। তোকেই যেভাবে হোক সাহস করে বেরোতে হবে। মুকেশ তোকে সাহায্য করবে, ও কাউকে কিচ্ছু বলবে না। তুই শুধু আরলা স্টেশনে পৌঁছো, তারপর আমি সব দেখে নিচ্ছি। আর হ্যাঁ, আরলা স্টেশনে পৌঁছেই আমাকে ফোন করবি। তুই এটা করতে পারবি তো? হ্যাঁ দিদি, করব। সকাল 6টায় বেরোতে হবে, তখন সবাই ঘুমাবে। আমি সবাইকে বলে দেবো আমি ওকে যেতে দেখিনি। আমি এখন আসছি। ফাজিয়া, তোমার কি মনে হচ্ছে যে তুমি যেটা করছো ঠিক করছো? আর কি করব বলো? কতদিন অন্যের ভরসায় বসে থাকবো? আরে আমি সেটা বলতে চাইছি না। ধরে নাও ও ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হলো, আর তুমি ওকে বাঁচিয়েও নিলে। তারপর কি করবে? ওকে কোথায় রাখবে? এই হোস্টেলে? ও এখানে সেফ নয়। ও যে ফ্যামিলি থেকে এসেছে, ওর বাবা মা যেমন, তোমার কি মনে হয় ওরা এমনি ছেড়ে দেবে ওকে? ভয়ঙ্কর লোক ওরা। ওরা নিশ্চয়ই এর বদলা নেবে। দাঁড়া, এটা রাখ, তাড়াতাড়ি পালা। এই মেয়ে, কোথায় যাচ্ছিস? আরলা স্টেশনটা কোথায়? আরলা স্টেশন এখান থেকে 25 কিলোমিটার দূরে। সামনের মেইন রোড থেকে বাস পেয়ে যাবি তুই। আমি ছেড়ে দেবো ওই পর্যন্ত। আয় বস, আমি ছেড়ে দিচ্ছি। এখান থেকে তুই আরলা স্টেশন পর্যন্ত বাস পেয়ে যাবি।
দিদি বলো। দিদি আমি তোমার ফোন থেকে একটা ফোন করব প্লিজ। কে তুমি? কি হয়েছে তোমার? হ্যালো। হ্যালো ফাজিয়া দিদি, আমি পূর্ণিমা বলছি। হ্যাঁ আমি আরলা স্টেশন এসে গেছি। তুই এক্স্যাক্টলি কোথায় আছিস আর এটা কার নাম্বার থেকে ফোন করছিস? আমি এখানে না, একটা পুলিশ দিদি আছে, সেই আমাকে ফোন দিয়েছে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই ওনাকে ফোনটা দে। ফাজিয়া দিদি তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো, হ্যাঁ আমি আরপিএফ কনস্টেবল প্রাচী কন্ডস্কর বলছি। আমি ফৌজিয়া পারভিন। আমি রালীপুরের একজন সোশ্যাল ওয়ার্কার, আর আমিই ওকে পালিয়ে ওখানে আসতে বলেছি। কিছু লোক ওকে আটকে রেখেছিল। আমি এক্ষুনি আরলা স্টেশন আসছি। আমি না পৌঁছানো অবধি আপনি একটু ওর খেয়াল রাখুন। হ্যাঁ সেই ঠিক আছে, কিন্তু এইরকম কোনো ব্যাপার হলে তো আগে রিপোর্ট করতে হবে। আমি ওখানে গিয়ে সবটা সামলে নেব, আপনি প্লিজ ততক্ষণ একটু সামলে নিন। ফাজিয়া শোনো, পূর্ণিমা ওখান থেকে পালিয়ে গেছে, আরলা স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে আছে। শোনো, বি কেয়ারফুল, হ্যাঁ সাবধানে। হ্যাঁ আর ওখানে পৌঁছেই আমাকে একটা ফোন করে দিও। ঠিক আছে। হ্যালো। হ্যালো শামসের বাবু, ফৌজিয়া পারভিন। হ্যাঁ ম্যাডাম, দেখুন আমরা আপনার বিষয়টা নিয়ে খুব গম্ভীরভাবে আলোচনা করছি। শামসের বাবু, মেয়েটা ওখান থেকে পালিয়ে এসেছে, এখন আরলা স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে আছে। আমি ওখানেই যাচ্ছি, কিন্তু আমার যেতে 3 ঘন্টা লেগে যাবে। আপনি যদি ওখানে গিয়ে মেয়েটার কাস্টাডি নেন তাহলে খুব ভালো হয়। অলরাইট, আমি গিয়ে ওই বাচ্চাটার কাস্টাডি নিয়ে নিচ্ছি। আপনি সোজা সিআইডি অফিসে চলে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ শামসের বাবু। দাদা গাড়িটা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। এক্সকিউজ মি, পূর্ণিমা নামের মেয়েটা কি এখানেই আছে? আগে হ্যাঁ ওখানেই আছে। পূর্ণিমা ওখান থেকে পালাতে সক্ষম হয়েছিল, আর ফৌজিয়া তাকে যেখানে পৌঁছানোর জন্য বলেছিল সেখানে পৌঁছে যায়। কিন্তু তাতে কি তার যন্ত্রণার দিন এবার শেষ হলো? পূর্ণিমা, ব্যাস ব্যাস শোনা, ব্যাস ব্যাস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি পূর্ণিমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। হ্যাঁ আপনি নিশ্চয়ই নিয়ে যাবেন, কিন্তু তার আগে একটা এফআইআর করতে হবে। যেহেতু এই মেয়েটি নাবালিকা, তাই আপনাকেই একটা এফআইআর করতে হবে। স্যার, আমাকে এসব আইনের ঝামেলা থেকে দূরে রাখুন। আমি ভালো করে ওর দেখাশোনা করব। ম্যাডাম, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আপনি তো রিপোর্ট করেছিলেন যে বাচ্চাটাকে জোর করে বন্দি করে রাখা হয়েছে, আর মেয়েটি ওখান থেকে নিজেই পালিয়ে এসেছে, আর আপনি এর আত্মীয়। তাই 3 টেকরি পুলিশ স্টেশনে একটা রিপোর্ট হওয়া খুবই জরুরি, কেননা আরলা স্টেশন ওই থানার আন্ডারেই পড়ে, আর এই বাচ্চাটাকে ওখানেই পাওয়া গেছে। দেখুন, আপনি যদি এসব না করেন তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। আপনি না বলেছিলেন যে ওর মা ওকে বিক্রি করে দিয়েছে? কাল হয়তো ওর মাই এসে আপনার বিরুদ্ধে অপহরণের কেস করতে পারে। স্যার আপনি ঠিকই বলছেন, কিন্তু এর বাড়ির লোক খুব ভয়ঙ্কর। যদি এফআইআরে আমার নাম আসে তাহলে আমাকে বিরক্ত করবে। স্যার আমাকে কোনো ঝামেলায় জড়াবেন না। দেখুন, একটা এফআইআর তো করতেই হবে, আর যেহেতু ও নাবালিকা, আর তাই কোনো অ্যাডাল্টকেই এই রিপোর্ট করতে হবে। স্যার, হুম, আমাদের নয়না ম্যাডামের সঙ্গে কথা বলা উচিত। উনি এই কেসটাকে ঠিক করে সামলাতে পারবেন। সেটাই ঠিক হবে। হ্যালো, গুড মর্নিং নয়না ম্যাডাম, আমি শামশের মোহাম্মদ বলছি, এপিআই ফ্রম সিআইডি আরলা। গুড মর্নিং শামশের বাবু, বলুন কেন ফোন করেছেন? ম্যাডাম, একটা নাবালিকা মেয়ের কেস রয়েছে যে একটা প্রস্টিটিউশন সেন্টার থেকে পালিয়ে এসেছে। ম্যাডাম, ওই বাচ্চা মেয়েটি আমাদের কাস্টাডিতে আছে, আর রালীপুরের একজন সোশ্যাল ওয়ার্কার ওকে বাঁচাতে সাহায্য করেছে। একটা এফআইআর দায়ের করতে হবে, আপনার সাহায্য দরকার। মেয়েটি নাবালিকা।
আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু এই মেয়েটা তো ওখান থেকে পালিয়ে এসেছে, তাই তো মা? হ্যাঁ স্যার, কিন্তু রেলওয়ে পুলিশকে রিপোর্ট করেছিল, আর এই মেয়েটিকে আমরা ওখান থেকে কাস্টাডিতে নিয়েছি। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বোঝবার চেষ্টা করুন শামশের সাহেব, এই মেয়েটা কিরসার থেকে পালিয়ে এসেছে, ওই রঙ্গোলি নাট্যগৃহ থেকে, আর ওটা কিরসার পুলিশ স্টেশনে আন্ডারে পড়ে। কিন্তু অ্যাটলিস্ট আপনি এফআইআরটা তো নিতেই পারেন। সেটা ইনভ্যালিড হবে, কারণ ওটা এই থানার আন্ডারে পড়ে না। ওটা কি করে ইনভ্যালিড হবে? দেখুন, এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য কিরসার থানায় নিয়ে যেতে হবে, তাই জন্য আপনাকে ওখানেই এফআইআর দায়ের করতে হবে। ও, আপনি তাহলে আমাকে রুল বুকটা দেখান, যেখানে কোথাও লেখা আছে যে এখানে এফআইআরটা নেওয়া যাবে না। তো শামশের সাহেব, আপনি আপনার ব্রাঞ্চে কেন এফআইআর দায়ের করছেন না? সব দায়িত্ব আমাদের ঘাড়ে কেন ফেলছেন? দেখুন স্যার, আমাদের ডিপার্টমেন্টটা ইনভেস্টিগেশনের, আর আমাদের কাজ হলো তদন্ত করা। আমি শুধু আপনাদের পুলিশ স্টেশনে একটা এফআইআর করতে চাইছি, তারপর তদন্ত আমি সামলে নেব। কিন্তু এরকম হতে পারে না, আপনারা কেন আমার সঙ্গে বিতর্ক করছেন? আইন অনুযায়ী এফআইআর যে কোনো জায়গায় করা যায়। মিস্টার ভাবে, আমার মনে হয় যে আপনার আইনটা আরো একবার পড়া উচিত। দেখুন ম্যাডাম, আপনি কোনো সরকারি কর্মচারীকে এভাবে বলতে পারেন না। আমি শুধু প্রসিজার ফলো করছি। একটা প্রসিডিওর আছে জিরো এফআইআর, কখনো শুনেছেন এর সম্পর্কে? এর অনুযায়ী কেসটা যদি আপনার এরিয়ার বাইরেও হয় তাহলেও আপনি কেসটা নথিভুক্ত করতে পারেন। আর হ্যাঁ, এখন এখানে ভিকটিমও আছে, আর আমি কমপ্লেনিয়ার। মিস্টার ভাবে, আপনাকে এফআইআরটা নিতেই হবে। দেখুন ম্যাডাম, আপনি আমাকে আইনের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করতে পারেন না। এটাও একটা আইন। শামশের বাবু, প্লিজ আপনি ওনাকে বোঝান। শুনুন স্যার, আপনি 1 সেকেন্ডের জন্য আমার সঙ্গে বাইরে চলুন প্লিজ। দেখুন স্যার, ম্যাডাম ঠিক কথা বলছেন, আপনি রিপোর্টটা নিতে পারেন। দেখুন, নিয়মটা আমিও জানি, কিন্তু অপরাধটা কিরসারে হয়েছে। আমার এলাকায় মেয়েটাকে শুধু পাওয়া গেছে। দেখুন, কেসটা আমি সামলে নেব, আর কিরসার পুলিশ স্টেশনকেও এর মধ্যে সামিল করা হবে। এটাই তো আমি বলছি, আপনি ওখানেই এফআইআর দায়ের করুন না। দেখুন স্যার, এই মেয়েটি ওখানে খুব খারাপ অবস্থায় ছিল আর কঠিন পরিস্থিতির মধ্যে পালিয়ে এসেছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। সেটা আমার দোষ? বলুন আপনি। আপনি আর ওই ম্যাডাম শুধু শুধু আমার পেছনে পড়ে রয়েছেন। দেখুন, আপনার পেছনে আমরা কেউ পড়িনি। আমি শুধু আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে ওই মেয়েটি অনেক বিপদের সঙ্গে লড়াই করে ওখান থেকে পালিয়ে এসেছে। আর ওই নয়না ম্যাডাম, যাকে আমি অনেক কষ্ট করে এই রিপোর্টটা করতে রাজি করিয়েছি। সব ঝামেলা আমার মাথার উপরই চাপাবেন। সিন্ধে, মাত্র সাহেবকে ফোন করো আর ওনাকে জিজ্ঞাসা করো আমরা কি করব। ঠিক আছে স্যার। আপনারা যেটা করছেন একদম ঠিক করছেন না। না না, একদম ঠিক আমার করছেন না। কথাটা তো শুনবেন। আরে এটা তো আমার এরিয়ায় ঘটেনি, ফালতু বলতে আমার উপরে চাপাচ্ছেন। আরে আপনি বুঝতে পারছেন না, শুধু শুধু এখানে এফআইআর দায়ের করে কি হবে বলুন তো? দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কথা বুঝতে চাইছেন না। আর মাত্রে স্যার বললেন যে জিরো এফআইআর নিয়ে নিতে, পরে কেসটা ট্রান্সফার হতে পারে। এটাই তো আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম। এত ঝামেলার পর এফআইআর দায়ের করা গেল, জিরো এফআইআর, যার খবর বেশিরভাগ পুলিশ অফিসার আর পুলিশ স্টেশন কখনোই পাত্তা দেয় না। কিন্তু আইন অনুযায়ী যে কোনো অপরাধের রিপোর্ট যে কোনো পুলিশ স্টেশনে লেখানো যায়, যাতে পরে সেই কেস সংশ্লিষ্ট থানায় পাঠানো যায় তদন্ত এগিয়ে নিয়ে যাবার স্বার্থে। পূর্ণিমা সেই খাঁচার থেকে পালাতে সক্ষম তো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এটা বোঝা যাচ্ছিল না যে 2013 এপ্রিল মাসে কিরণের সঙ্গে চলে যাওয়ার পর পূর্ণিমার সাথে কি কি ঘটেছিল। পূর্ণিমা, ভয় পেও না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমরা তাদের শাস্তি দেবই যারা তোমার সঙ্গে এরকম করেছে। কিন্তু তুমি আমাদের এটা বলো যে এরকম কি করে হলো, কে করলো এইসব, কে করলো এইসব? সেদিন যখন কিরণ দিদি আমায় নিতে এলো, তখন মা আমাদের জন্য বাড়িতে অপেক্ষা করছিল। বাবা কোথায়? ব্যাস, অনেক হয়েছে। এখন আর তোদের ওই বদমাইশ লোকটার সাথে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ পূর্ণিমা, তোর বাবার সাথে কি হয়েছিল? জানি না, মা বলেছিল যে বাবা দিদির সাথে কিছু খারাপ করেছিল।
এই জন্য পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আর তারপর তোমাকে তোমার মা খেরাম গ্রামে নিয়ে যায়? হ্যাঁ, ওখানে মা কোনো গিরিশ নামে লোকের কাছে থাকতো। মালা, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। তারপর একদিন মা আমায় কোনো সন্দীপ রানার বাড়িতে নিয়ে গেল। চল পূর্ণিমা, তাড়াতাড়ি কর। দেড় লাখ অনেক বেশি। একদম নতুন আছে সন্দীপ বাবু, আপনিই প্রথম। চলো 1 দিয়ে দিচ্ছি। দেখুন, আপনি আমার পুরনো কাস্টমার, তাই 1.25 লাখে করে দিন। 1.25 লাখও অনেক বেশি। ঠিক আছে, 1.15-তে আপনি সদাটা পাক্কা করে দিন। তাহলে কি সন্দীপ তোমাকে রঙ্গোলি নাট্যগৃহে নিয়ে গেছিল? না, মা আমায় সন্দীপ কাকার বাড়িতে ছেড়েই চলে গেছিল। আমি কিছুক্ষণের মধ্যে বাজার থেকে ঘুরে আসছি। না মা, আমিও যাব। না, তুই এখানে থাক সন্দীপ বাবুর সাথে, উনি খুব ভালো লোক, ওনার সাথে ভালোভাবে থাকবি। আমি আসছি। ভিতরে এসো, আরাম করে বসো, নিজের বাড়ি মনে করো। প্লিজ কাকা, প্লিজ। আরে ভয় পেও না, দেখো একদম ব্যথা লাগবে না। প্লিজ কাকা, এরকম করো না। আরে তুই তোর মুখটা বন্ধ করবি, দেবো একটা। কাকা প্লিজ আমায় যেতে দাও, প্লিজ কাকা। ছেড়ে দেবো তোকে, তুই শুধু একটু চুপ করে থাক, যা বলছি ঠিক তাই কর, বুঝলি? মালা, তোর কি মনে হয় আমি কি বোকা নাকি রে? হ্যাঁ, আমি কিন্তু ওর ব্যাপারে সব জেনে গেছি, আর ও ওর সাথে কিছু না করে তো ওর ব্যাপারে সুপারিশও করবে না। তুই ওকে কেনার কথা বলছিস, পূর্ণিমাকে খাটিয়ে অনেক টাকা রোজগার করতে পারবি। আরে কি রে, তোর কি মনে হয় কাস্টমারটা কি সব গাধা নাকি যে ওর জন্য বেশি টাকা দেবে? তাহলে কি কাস্টমার আমি নিয়ে আসবো? যতই চেষ্টা কর না, 5,000-এর বেশি কেউ দেবে না। আর ওর রেটটাও তো দিন দিন পড়তে থাকবে, তাই না? ঠিক আছে, আর বেশি বকবক করিস না, 1.25 লাখ দে আর নিয়ে যাও কে। 75,000 দেখ তুই। ফাইনাল। ওটা প্রতাপ দাদা ছিল। তাহলে প্রতাপ তোমাকে রঙ্গোলি নিয়ে গেছিল? শোনা, তুই নাচতে পারিস তো? না। কোনো ব্যাপার না, শিখে যাবি, তাই তো? শিখে যাবে দিদি, এমনিতেই কোন লোকটা এদের ডান্স দেখতে আসে বলো তো? হ্যাঁ, তো কি হয়েছে, নাচটা তো জানা দরকার। এদের লোকেদের মন জয় করতে হবে, শুধু বিছানা গরম করলেই হবে না। রোজ দিন নতুন কাস্টমার, আমি না করলে সরিতা দিদি আর প্রতাপ দাদা খুব মারতো। বাকি সব মেয়েরা তো চুপচাপ মেনে নিয়েছিল, কিন্তু আমাকে ওখান থেকে বেরোতেই হতো। এই জন্য আমি ফাজিয়া দিদিকে ফোন করেছিলাম। আর তোমার দিদি কিরণ, ও কোথায়? জানি না, শুনেছিলাম যে ও এই কাজই করে।
মা আমাকে বেঁচে দেওয়ার আগেই ও এই কাজ শুরু করে দিয়েছিল। কিরণ, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি। আমার তখনই সন্দেহ হয়েছিল, তখনই সব আটকাতে পারতাম। আর তোমার মামা, সেও কি এর মধ্যে জড়িত? ও আমার মামা নয়, আমি তোকে চিনিও না। কিরণ দিদির সঙ্গে এসেছিল ও। দেখুন, মেয়েটির ফিজিক্যাল এক্সপ্লয়টেশন হয়েছে এবং বহুবার হয়েছে। ওর সঙ্গে জবরদস্তিও করা হয়েছে। ওর শরীরে আমরা বিভিন্ন রকম ক্ষতের চিহ্ন পেয়েছি, কিছু নতুন আর কিছু পুরনো। স্যার, ওদের কারোরই কোনো খোঁজ পেলাম না। পূর্ণিমার মা, তার স্বামী গিরিশ আর ওর বোনেরা, এমনকি রঙ্গোলি নাট্যগৃহের সরিতা আর প্রতাপ, এদেরও কোথাও কোনো পাত্তা নেই। মনে হচ্ছে পূর্ণিমা পালিয়ে যাওয়ার পর থেকে এরা সবাই সাবধান হয়ে গেছে। না স্যার, আমি জানি না ও কোথায়। তুমি কিরণের সাথে পূর্ণিমা আর রোহিণীকে নিতে এসেছিলে, তাই না? ওটা তো স্যার না স্যার, আমি জানি না ও কোথায়। তুমি কিরণের সাথে পূর্ণিমা আর রোহিণীকে নিতে এসেছিলে, তাই না? ওটা তো স্যার আমি কিরণকে সাহায্য করতে গেছিলাম। সাহায্য? আমি কিরণের জন্য টাকা দিয়েছিলাম। আমি কিন্তু কিনিনি ওকে। স্যার, আপনি বুঝতে পারছেন তো? এমনিতে আমি কিরণের জন্য অনেকবার টাকা দিয়েছি, তাই ও যখন আমার কাছে সাহায্য চাইলো তখন আমি ওদের বোনেদের বাড়ি আনতে সাহায্য করেছিলাম। এখন কিরণ কোথায়? জানি না স্যার, আর আমি তোকে কলও করি না। স্যার, ওর বাবা রঘু রালিপুর পুলিশে হেফাজতে আছে। ওর বউ মানে পূর্ণিমার মাই ওর বিরুদ্ধে কমপ্লেন করেছিল। ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি তোমার সমস্ত সোর্সদেরকে কাজে লাগিয়ে দাও। যদি এরা নিজে থেকে সারেন্ডার না করে তো ভেবে নাও এরা গেল। পূর্ণিমা, তোমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তুমি আমাদের কাছে আছো আর আমরা তোমার দেখাশোনা করব। দিদি, আমার বাবা আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। ওই তো আমার মা বলেছিল যে কেউ যদি জিজ্ঞেস করে যে আমি মায়ের সাথে কেন থাকি, তো এটা বলে দি। বাবা কোথায়? ব্যাস, অনেক হয়েছে। এখন আর তোদের ওই বদমাইশ লোকটার সাথে থাকার কোনো দরকার নেই। আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি। তোদের জীবন বদলে যাবে, কত কিছু পাবি বলতো। আর এই কেউ যদি ধরে ফেলে আর জিজ্ঞেস করে তাহলে বলবি তোর বাবা এসব করতে বাধ্য করেছে। বুঝতে পেরেছিস? কি বলবি? তোর বাবা কি করিয়েছে তোকে দিয়ে? হ্যাঁ? আচ্ছা মা পূর্ণিমা, তোমার বাবা কি কিরণের সঙ্গে কোনো খারাপ কিছু করেছিল, নাকি ওটাও তোমার মায়ের বানানো গল্প? জানি না, কিন্তু দিদি তো এরম কিচ্ছু বলেনি। আমাদের বাবা খুব ভালো লোক, আমাদের খুব খেয়াল রাখতো। চাইল্ড কেয়ার কমিটি পূর্ণিমার দায়িত্ব নিয়েছে, ওরাই ওর রিহ্যাবিলিটেশন করবে। ফাজিয়া, তুমি দারুণ কাজ করেছো। বাচ্চাটাকে শেষ পর্যন্ত ওই নরক থেকে বের করায় তুমি সফল হয়েছো। ভেরি গুড। আমি বুঝতে পারি না, জানো তো, মানুষকে কেন এই নরকে যেতে হয়। একজন মা কেন তার মেয়েকে বিক্রি করে, তাদের এই খারাপ কাজে ঠেলে দেয়। সবাই গরিবদের অধিকারের কথা বলে, গরিবদের জন্য বারবার নানা প্রকল্প চালু হয়, তারপর সমস্ত মিডিয়াতে অ্যাডভার্টাইজ করা হয়, যেখানে গরিবদের ব্যাপারে কিছুই বলা হয় না, কিন্তু নেতাদের প্রশংসা করা হয়, শুধু গ্লোরিফাই করা হয়। ব্যাস, এদের কি সত্যিই গরিবদের জন্য কোনো চিন্তা হয়?
এটা কি ধরনের বিকাশের ঢেড়া পেটানো, যেখানে আমাদের দেশের বেশিরভাগ অংশ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করছে? এক সপ্তাহ পর পূর্ণিমার মা মালা, রঙ্গোলি নাট্যগৃহের মালকিন সরিতা আর তার ভাই প্রতাপ পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এসব মিথ্যা কথা বাবু। আমি কখনোই পূর্ণিমাকে সন্দীপ বাবুর কাছে বেচিনি। সন্দীপ কোথায়? আমি জানি না বাবু, ও শুধু আমার বন্ধু, তাই ওদের বাড়িতে গিয়েছিলাম। বাকি পূর্ণিমা যা যা বলছে তার কিছুই হয়নি বাবু। মালা, পূর্ণিমা 14 বছরের একটা ছোট্ট মেয়ে। ও তো ভালো করে মিথ্যে কথাও বলতে পারে না। আর সরিতা আর প্রতাপ এটা স্বীকার করে নিয়েছে যে ডান্স একাডেমির আড়ালে ওরা একটা প্রস্টিটিউশন র্যাকেট চালায়। তাই এই ফালতু নাটক বন্ধ করো। তুমি তোমার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছো সে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছে, যাতে তুমি মেয়েদের কাস্টাডি পেয়ে যাও আর তাদেরকে বেচে টাকা কামাতে পারো। আমরা খুব গরিব বাবু, বহু যুগ ধরে আমরা নাচ গানের কাজ করি। আমাদের মেয়েরা নাচ করে বাবুদের খুশি করে টাকা পয়সা নিয়ে আসে, এটাই আমাদের রুজি রুটি। আমি তো আমার মেয়েদের বাঁচার পথ দেখাচ্ছিলাম, যাতে কালকে নিজের পেট ভরানোর জন্য কারো কাছে হাত পাততে না হয়। তোমার মেয়ে কিরণ কোথায়? ওকে কোথায় বিক্রি করেছো? আমি ওকে কোথাও বেচিনি বাবু, ওর দিদির কাছে আছে। আমি ওকে কিছু বলিনি। ও যা যা করছে ও নিজের ইচ্ছায় করছে। ও নিজের জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছে বাবু। একে তুমি ভালো জীবন বলছো? তোমার বাচ্চারা পড়াশুনো করছিল, ওদের জন্য একটা ভালো ভবিষ্যৎ পড়েছিল, বড় হয়ে কিছু হতে পারতো ওরা। তুমি কি বিন্দুমাত্র জানো যে তুমি ওদের সাথে কি করেছো? ওদের তুমি কোথায় নামিয়ে দিয়েছো? তুমি ওদের জীবন বরবাদ করে দিয়েছো। মালা, সরিতা আর প্রতাপ এখন জেলে রয়েছে। তাদের বিরুদ্ধে আইপিসির 376 নম্বর ধারায় ধর্ষণের অভিযোগ আর 363 নম্বর ধারায় অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। 366 নম্বর ধারায় নাবালিকাকে দেহ ব্যবসায় বাধ্য করার জন্য, 342 নম্বর ধারায় আটক রাখা আর সেকশন 6 প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছে। পূর্ণিমা এখন চাইল্ড কেয়ার কমিটির হেফাজতে আছে আর তার পুরোদমে কাউন্সিলিং সেশন চলছে। পূর্ণিমার দিদি কিরণ আর ছোট দুই বোন রোহিণী এবং পূজা সবচেয়ে বড় বোন মীনাক্ষীর সঙ্গে থাকে, যে কিনা মাত্র 18 বছর বয়সের বিধবা। এখনো সবাই মনে করে যে কিরণ এখনো দেহ ব্যবসায় যুক্ত। তাদের বাবা রঘু এখনো জেলেই রয়েছে আর তার বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মালার বয়ান নথিভুক্ত হয়েছে। এরকম মনে করা হচ্ছে যে সে শুধুমাত্র নিজের মেয়েদের নিজের কাছে রাখার জন্য তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। সন্দীপ রানে যে সবার আগে পূর্ণিমাকে কিনে ওর সঙ্গে শ্লীলতাহানি করেছিল, সে এখনো ফেরার। দোষীদের কি শাস্তি হবে, কিন্তু কতটা হবে আর কবেই বা হবে সেটা সময় বলবে। যদি একজন সমাজসেবিকা 14 বছরের ওই মেয়েটির খোঁজ না করতেন, তাহলে সে হয়তো ওই খাঁচাতেই বন্দী থাকতো। প্রশাসন আর আইনি ব্যবস্থা শুধু হয়তো ভাবতেই থাকতো যে কি করতে হবে, আর তারপর এই তর্ক চলতে থাকতো যে এফআইআর কোন থানায় নিতে হবে। কিন্তু কারো এটা মনে হয়নি যে ওই ছোট্ট মেয়েটার কি অবস্থা হচ্ছে। গরিবের অধিকারের জন্য ঢাক পিটিয়ে একে অন্যের গায়ে কাদা ছোড়াছুড়ি, গালি দেওয়া, সোশ্যাল মিডিয়াতে ইন্টেলেকচুয়ালদের একে অপরের বিরুদ্ধে বিতর্কে সামিল করা, স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য নিয়ে কাড়াকাড়ি করা, আর তার উপর প্রশাসনের এই কাজ নিয়ে বড়াই করা একটা প্রহসন বলে মনে হয়। ভারতবর্ষের চেহারা বদলাচ্ছে, কিন্তু কোন চেহারা? মহানগরগুলোর। কিন্তু সেই অন্য চেহারা, সেই দূরের দেহাতি গ্রামীণ ভারতের চেহারা নিয়ে কি কেউ কখনো ভাবছে সেখানকার বাসিন্দাদের কি হবে, যারা এখনো এই বিশ্বাস নিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে যে এটাই তাদের ভাগ্য, এটাই তাদের নিয়তি, যেটা তাদের ললাটে গরিব ঘরে জন্মানোর সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, দেশের প্রকৃত উন্নতি সেদিনই হবে যেদিন দেশের গ্রামগুলো একইভাবে উন্নতি করবে। জয় হিন্দ।